সে অনেক দিন আগের কথা। তখন এক গ্রামে বিমল নামে এক মুচি বাস করত। বিমল যেমন শান্তশিষ্ট, তার স্ত্রী ঠিক তেমনি ধূর্ত আর স্বার্থপর প্রকৃতির। কিভাবে অন্যের ক্ষতি করা যায় এই কথাই সবসময় মিনতির মাথায় ঘুরত। এমনি একদিন সকালে, কি গো, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? সকাল হতে যাচ্ছে, তার খেয়াল আছে? উফ, বিরক্ত করো না তো, একটু ঘুমোতে দাও না। তাড়াতাড়ি উঠে আমার সাথে চলো, সবিতার পুকুর থেকে মাছ ধরে আনতে হবে। কি বলছো তুমি এসব? একজনকে না বলে তার পুকুর থেকে মাছ ধরে আনবে? তা নয় তো কি, তুমি যে কাজ করো তাতে তো মাছ খাওয়া আমাদের কপালে নেই, তাই আমাকে বাধ্য হয়ে এই কাজ করতেই হবে। তাই বলে আমি চুরি করব? না না না, এই কাজ আমি কোনোদিনও করব না। তাহলে এখানে শুয়ে থাকো, বাকি যেটা করার সেটা আমি গিয়ে করছি। মিনতি বিমলের সাথে আর কোনো কথা না বলে হন হন করে ঘর থেকে বের হয়ে যায়। মিনতি বের হয়ে যেতেই বিমল বেশ চিন্তায় পড়ে যায়। এই মানুষটাকে নিয়ে আমি আর পারলাম না। ওর এইসব খারাপ কাজের কারণে আর জানি না কখন কোন বিপদে পড়ে যেতে হয়। এদিকে মিনতি একটা বড়শির ছিপ নিয়ে সবিতার পুকুর পাড়ে এসে বসে পড়েছে। এরপর পুকুরে বড়শি ফেলতেই একটার পর একটা মাছ উঠতে থাকে। বাহ, সবিতার পুকুর থেকে তো বেশ ভালোই মাছ উঠছে। কিছুক্ষণ এমন মাছ উঠলে আমাকে আর পায় কে? সবিতা ঘুম থেকে উঠতে উঠতে ওর পুকুর একদম ফাঁকা করে দেব। মিনতি মাছ ধরতে ধরতে খেয়াল করেনি কখন সূর্য মাথার উপর উঠে গেছে। সকাল হয়েছে দেখে সবিতা ঘুম থেকে উঠে বাইরে বের হয় আর দেখতে পায় মিনতি তার পুকুরের মাছ ধরেছে। এ কি মিনতি, তুমি আমার পুকুরের মাছ ধরে নিচ্ছ কেন? আমি তোমার পুকুরের মাছ ধরে নিচ্ছি? কই না তো। তুমি আমার চোখের সামনে বসে মাছ ধরছো, আর আমি বলতেই আবার অস্বীকার করছো। আমি মাছ ধরছি এই কথা তোমাকে কে বললো? আমি তো তোমার পুকুরের মাছগুলোকে খাবার দিচ্ছি, আর এই খাবার খেয়ে খুশিতে মাছগুলো আপনা আপনি আমার কাছে চলে আসছে। মাছ এমনি এমনি তোমার কাছে চলে আসছে? তা নয় তো কি, দেখো কতগুলো মাছ আমার কাছে চলে এসেছে। আমি এখন এগুলোকে নিয়ে বাড়ি চলে যাই। এই বলে মিনতি মাছগুলোকে নিয়ে বাড়িতে চলে যায়। দুপুরবেলা মিনতি আর বিমল মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসে। তোমাকে এতবার বলার পরেও তো নিতে পারলাম না, দেখলে তো আমি একা গিয়ে কতগুলো মাছ ধরে নিয়ে এলাম। তার মানে এতগুলো মাছ তুমি চুরি করে নিয়ে এসেছো? এখন আবার বড় মুখে সেই কথা আমাকে বলছো? ছি, লজ্জা করে না তোমার? একদম লজ্জা করে না? এতে আবার লজ্জার কি আছে? শোনো, মাছগুলো আনতে পেরেছি বলেই এখন পেট পুরে খাবার খেতে পারছো, তা না হলে তো প্রতিদিন ওই শাক পাতা দিয়েই খেতে হয়। আমি তোমাকে একটা কথা বলি, শোনো মিনতি, অসৎ পথে রোজগার করে ভালো খাওয়ার থেকে সৎ পথে রোজগার করে শাক পাতা দিয়ে ভাত খাওয়া ঢের ভালো। হয়েছে, তোমার এইসব বড় বড় কথা শোনার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। একটা কথাই বলছি, যা করবে ভেবে চিন্তে করো, তা না হলে তোমার এই খারাপ কাজের জন্য কিন্তু অনেক বড় মূল্য চোকাতে হবে। পরদিন খুব সকালে মিনতি নদীর ঘাটে জল আনতে যায়। ওই নদীতে বাস করত এক জলপরী। নদীর ঘাটে যারাই জল নিতে আসতো তাদেরকে সে পর্যবেক্ষণ করত। মনে হচ্ছে ওই মিনতি নদীতে জল নিতে আসছে। ও খুবই খারাপ একজন মানুষ। কিভাবে গ্রামের মানুষদের ক্ষতি করে নিজের লাভ গোছাবে সেটাই ভাবে। গ্রামের ভালো মানুষদের কথা চিন্তা করে ওকে একটা শিক্ষা দিতেই হবে। এই বলে জলপরি আবার জলের নিচে ডুব দেয়। এদিকে মিনতি নদীর ঘাটে গিয়ে দেখতে পায় সেখানে আগে থেকেই সবিতা জল নিতে এসেছে। কি গো মিনতি, আমার পুকুরের মাছ কেমন খেলে? এমন করে বলছো যেন কোনোদিন আমরা মাছ কিনে খাই না। সত্যি যদি মাছ কিনে খেতে তাহলে তো আর অন্যের বাড়ির পুকুর থেকে মাছ চুরি করতে যেতে না। ঠিক এই সময় ওরা দেখতে পায় এক বুড়িমা একটা কলসি নিয়ে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। ওদেরকে দেখে বুড়ি কোনো মতে বলল, বাছা,
আমি বৃদ্ধ মানুষ, কোমরে বড় ব্যথা, দয়া করে আমার কলসিটায় একটু জল ভরে দিবি। কোমরে যখন এতই ব্যথা, তখন নদীতে জল দিতে এসেছো কেন? তাছাড়া এত দূর যখন হেঁটে আসতে পেরেছো, তখন জলও তুমি নিজেই নিতে পারবে। এটা কেমন ব্যবহার মিনতি? বুড়িমা তো বৃদ্ধ মানুষ, তাকে সাহায্য করাটা আমাদের কর্তব্য। তোমার যদি এত সাহায্য করার ইচ্ছে হয় তো তুমি করো, আমি কাউকে সাহায্য করতে পারবো না। বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। এই বলে সবিতা বৃদ্ধার কলসিটা নিয়ে নদী থেকে জল ভরে দেয়। সবিতার এই কাজ দেখে বুড়িমা খুবই খুশি হয়। তুই তো অনেক ভালো মেয়ে রে সবিতা, আমি সাহায্য চাইতেই তুই আমাকে সাহায্য করলি। বুড়িমা, তুমি বৃদ্ধ মানুষ, তুমি একটা সাহায্য চেয়েছো, আমি কিভাবে না করতে পারি বলো? তোর কাজে আমি অনেক খুশি হয়েছি। এই কাছেই আমার বাড়ি, চল তোকে কিছু একটা উপহার দেব আমি। কিন্তু বুড়িমা, এই কাজ তো আমি কোনো উপহারের জন্য করিনি, আমাকে কোনো উপহার দিতে হবে না। এই বুড়িমার থেকে উপহারটা না নিলে আমি বড়ই কষ্ট পাবো। আয় আমার সাথে, এই কাছেই তো আমার বাড়ি, বেশি সময় লাগবে না। ঠিক আছে বুড়িমা, তুমি যখন এত করে বলছো, তখন আমি আর না করব না, চলো। সবিতাকে নিয়ে বুড়ি হাঁটতে হাঁটতে চলে যায়। এদিকে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে জ্বলতে থাকে মিনতি। একেই বলে ভাগ্য, শুধুমাত্র নদী থেকে এক কলসি জল তুলে দিয়েই উপহার পেয়ে গেল ওই সবিতা। এটা জানলে তো আমি জল তুলে দিতে পারতাম, কিন্তু এত সহজে আমি ছাড়বো না। আমার সামনে বসে ও উপহার নিয়ে আসবে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো? এ তো হতে পারে না, আমি ওর পেছন পেছন যাব। যেমন বলা তেমন কাজ, মিনতিও বুড়ি ও সবিতার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে চলে যায়। এদিকে সবিতাকে নিয়ে বুড়ি একটা কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই সবিতা দেখতে পায় সেখানে সারি সারি সোনার কলসি সাজিয়ে রাখা। এ কি বুড়িমা, এতগুলো সোনার কলসি কি করে এলো এখানে? এই সবগুলো সোনার কলসি আমার, কিন্তু আমি বৃদ্ধ মানুষ, এতগুলো কলসি দিয়ে কি বা করবো, তাই এখান থেকে তোকে একটা কলসি উপহার দেব। কিন্তু বুড়িমা, আমার তো একটা কলসি আছে, আমার আর কোনো কলসি চাই না। ঠিক এই সময়ে ঘরের ভেতর ঢুকে পড়ে মিনতি। হঠাৎ করে ঘরে ঢুকতে দেখে ওরা দুজনেই চমকে ওঠে। মিনতি বুড়িমাকে বলল, বুড়িমা, সবিতা তো বলে দিল ও কলসি নিতে চায় না, তাহলে তুমি আমাকে একটা কলসি দাও। কিন্তু মিনতি, তোর তো একটা কলসি আছে, যদি তোর কাছে কোনো কলসি না থাকতো তাহলে আমি তোকে একটা কলসি দিতাম। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। মিনতি আর কোনো কথা না বলে ওখান থেকে বের হয়ে আসে। তারপর নদীর ঘাট থেকে কলসি ভর্তি জল নিয়ে বাড়িতে ফিরে আসে। রাতের বেলা মিনতি শুধু এই বিষয়টা নিয়েই চিন্তা করতে থাকে। কি গো, এই সন্ধ্যাবেলা থেকে দেখছি তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো। তোমার কি হয়েছে বলো দেখি, কি নিয়ে এত চিন্তা করছো? জানো তো, এক বুড়িমার সন্ধান পেয়েছি, যার বাড়িতে অসংখ্য সোনার কলসি। যে করেই হোক ওই কলসিগুলো আমার বাগিয়ে নিতে হবে। এমন করো না, এমনিতেই তো আমাদের সংসার বেশ ভালোই চলছে, অন্যের জিনিসের প্রতি এতটা লোভ করা ঠিক নয়। তুমি চুপ করো তো, ওই একটা সোনার কলসি আনতে পারলেই আমরা ধনী হয়ে যাব, আর সবগুলো একসাথে নিয়ে আসতে পারলে তো আমরা রাজার থেকেও ধনী হয়ে যাব। দেখে নিও, একদিন তোমার এই লোভের কারণে বড় বিপদে পড়তে হবে, তখন আর কেঁদেও কুল পাবে না। পরদিন খুব সকালে মিনতি কলসি নিয়ে নদীর পাড়ে হাজির হয়। তারপর একা একা বলে, এবার এই কলসিটা নদীর জলে ডুবিয়ে ফেলতে হবে। আমার কাছে কলসি না থাকলেই ওই বুড়ির ঘর থেকে সোনার কলসি নিয়ে আসতে পারবো। তার কলসিটা নদীতে ডুবিয়ে দেয়। কি গো দিদি,
হঠাৎ করে ভালো কলসিটা নদীর জলে ডুবিয়ে ফেললে কেন? কারণ আমার আর এইসব মাটির কলসি চাই না, আমি এখন থেকে সোনার কলসি ব্যবহার করব। কি বলছো কি দিদি এসব? হঠাৎ করে কোথা থেকে জোগাড় করবে এই সোনার কলসি? সে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, যখন জোগাড় করব তখন দেখতে পাবে। এই বলে মিনতি কমলের সাথে আর কোনো কথা না বলে বুড়ির বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়িতে গিয়ে সোজা মিনতি বুড়ির ঘরে ঢুকে পড়ে। এ কি, তুই হঠাৎ না বলে কয়ে আমার ঘরে ঢুকে পড়লি যে? বুড়িমা, সর্বনাশ হয়ে গেছে, আমার কলসিটা যে মাটিতে পড়ে আজকে ভেঙে গেছে, এখন আমি কিভাবে জল নিয়ে যাব বলো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তার মানে এখন তোর একটা কলসি দরকার। হ্যাঁ গো বুড়িমা, আমাকে একটা সোনার কলসি দাও, আমি যেটাই জল ভরে নিয়ে বাড়িতে চলে যাই। ঠিক আছে, এখান থেকে একটা কলসি তুই নিয়ে যা। বুড়িমা, আমাদের ঘরের কলসিটাও ভেঙে গেছে, তাই আমাকে আরো একটা কলসি নিতে হবে। ঠিক আছে, তাহলে তুই আরো একটা কলসি নিয়ে যা। বুড়িমা, কিছু মনে করবে না, আমার ছোট বোনের কলসিটাও ভেঙে গেছে, তাই তুমি বললে আমি ওর জন্য কয়েকটা কলসি নিয়ে যাব। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তোর যতগুলো কলসি দরকার এখান থেকে নিয়ে যা। মিনতির খুশি তখন দেখে কে, সে সবগুলো কলসি মাথায় করে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে বুড়ির মুখে তখন একটা হাসি ফুটে উঠেছে। নিয়ে যাও, নিয়ে যাও, সব কলসি নিয়ে যাও, শীঘ্রই কলসির আঘাত তোমায় পেতে হবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। শত চেষ্টা করেও তখন আর আমার দেখা পাবে না। বাড়িতে ফিরে সবগুলো কলসি মিনতি সাজিয়ে রাখে। এতগুলো সোনার কলসি একসাথে দেখে বিমল ভীষণ অবাক হয়ে যায়। আমরা গরিব মানুষ মিনতি, এত ধন সম্পত্তি আমাদের কপালে সইবে না। তার থেকে বলো তোমার নিজের কপালে সইবে না এইসব ধন সম্পত্তি, তুমি কিছুই পাবে না, তাই এ নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সবগুলো সোনার কলসির ভেতর থেকে একটা করে মস্ত বড় সাপ বের হয়ে আসে। ও বাবা গো, এ কি, কলসির ভেতর থেকে ভয়ঙ্কর সাপ বের হয়ে এসেছে তো। আমি জানতাম এমন কিছু একটা হবে। আমাকে বাঁচাও, ওই সাপ তো আমায় মেরে ফেলবে। আমি কিছুই করতে পারবো না মিনতি, তুমি নিজেই তো বলে দিয়েছো সোনার কলসির ব্যাপারে আমি যেন মাথা না ঘামাই। মিনতি কিছু বলে ওঠার আগেই ওই সাপগুলো তাকে তাড়া করে। ছুটতে ছুটতে মিনতি বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর নদীর পাড় ধরে কেবলই ছুটতে থাকে। মিনতি ছুটতে ছুটতে সেই বাড়ির কাছে আসে। আমাকে যে করেই হোক ওই বুড়িমার বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে, আমাকে এই বিপদ থেকে একমাত্র বুড়িমাই বাঁচাতে পারে। কিন্তু এসে ভীষণ অবাক হয়ে যায়, জায়গাটায় আর বুড়িমার সেই বাড়িটা নেই, গোটা জায়গায় ফাঁকা পড়ে আছে। এ কি সর্বনেশে কাণ্ড, গোটা বাড়িটা কোথায় হাওয়া হয়ে গেল, সাপগুলো তো আমার দিকেই তেড়ে আসছে, এখন আমার কি হবে, ওদের হাত থেকে আমি কিভাবে বাঁচবো? সাপগুলো তখন এগিয়ে এসে ঠিক মিনতির সামনে দাঁড়িয়ে আছে। মিনতি প্রচন্ড ভয়ে চোখ বন্ধ করে। ঠিক তখনই সাপগুলো পরিবর্তন হয়ে জলপরি হয়ে যায়। এ কি, কে তুমি? সাপগুলো কোথায় চলে গেল? আমি এক জলপরি, বুড়িমার রূপ ধরে তোমার পরীক্ষা নিয়েছিলাম, এরপর একটু আগে সাপের রূপ ধরে তোমায় শাস্তি দিলাম। আমার ভুল হয়ে গেছে জলপরি, আমাকে ক্ষমা করে দাও, আমি এতদিন লোভ আর স্বার্থে অন্ধ হয়ে মানুষের ক্ষতি করে বেরিয়েছি, আজকে সেই সমস্ত ক্ষতি আমার ওপর বিপদ হয়ে ফিরে এসেছে। তোমার স্বামী বিমল সব সময় তোমাকে ভালো পথে ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি কখনো তার কথা শুনোনি। এখন থেকে আমি ভালো হয়ে যাব পরি, এ যাত্রায় আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যখন নিজেই নিজের ভুল স্বীকার করেছো,
তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে যখনই তুমি মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, তখনই এই সাপের দল তোমাকে আক্রমণ করবে। এই বলে জলপরি আবারও হাওয়ায় মিলিয়ে গেল। এরপর থেকে মিনতি পুরোপুরি পাল্টে গেল। সে আর কখনো মানুষের ক্ষতি করার কথা চিন্তাও করলো না। বিমলের আদেশ উপদেশ মেনে তার সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।